আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের চর্চা অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনারা এটাও জানেন যে আগামী 22শে জানুয়ারি মহা সমারোহে উদ্বোধন হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত শ্রীরাম মন্দিরের। তো আজকের অনুষ্ঠানে আমরা সেই নিয়েই আলোচনা করব। আপনারা জানেন বহু তর্ক বিতর্ক, রোধ প্রতিরোধ অপেক্ষা করে আমাদের 500 বছরের সুদীর্ঘ অপেক্ষার ফলাফল আমরা আগামী 22শে জানুয়ারি দেখতে পাচ্ছি। অনেক জায়গায় তো কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। তো সেই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠানে চর্চা হবে এবং তাই জন্য আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইতিমধ্যেই শ্রী অমিত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক আমাদের রাজ্যের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই আমি যেটা বলতে চাই, এখন রাম মন্দির নিয়ে মানে একটা সাজু সাজু রব, চারিদিকে একদম ফেস্টিভিটির মোডে চলে এসেছি, আমরা সেলিব্রেট করছি, আমরা সবাই এত বছরের অপেক্ষা ফাইনালি সাকসেসফুল হচ্ছে আমাদের। আপনার কি অভিমত এই যে আমরা সকলে মিলে এই সুন্দর মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চলেছি? আসলে আমার বারবার মনে হয় ভারতবাসী হিসেবে একটি ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে যাচ্ছি। যে কথাটি বলছিলেন যে 500 বছরের অপেক্ষা পেরিয়ে, অনেক কণ্টকাকীর্ণ পথ চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে। মানে ছোটবেলায় আমরা আমাদের বইতে পড়তাম যে সরজ নদী, অযোধ্যার তীরে রামচন্দ্রের জন্ম ইত্যাদি বিষয়গুলি, কিন্তু আজকে আমরা সেগুলিকে চাক্ষুষ করব। সেই রামচন্দ্র ফিরে আসবেন অযোধ্যায়। এই আনন্দ অবশ্যই ভারতবর্ষের একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকের কাছেই আমাদের একটি আনন্দের বার্তা এবং গোটা ভারতবর্ষের পাখির চোখ কিন্তু এখন অযোধ্যার দিকে। সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন সেই 22 তারিখের দিকে, 22শে জানুয়ারির দিকে। সেদিন আমাদের অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠিত হবেন এবং আমরা একটি গান আমরা প্রায় শুনতাম ছোটবেলায়, ঠুমকে চালাতে রামচন্দ্র বায় যেত পাইজেনিয়া। তো সেই রামচন্দ্রের যে বাল্য রূপ, রামলালা মূলত রামচন্দ্রের বাল্য রূপ, সেই বাল্য রূপটি কিন্তু সেখানে স্থাপন করা হচ্ছে। তা সারা ভারতবর্ষের আকর্ষণ সেই 22 তারিখকে কেন্দ্র করে। আমার মনে হয় এর চাইতে আনন্দ, এবং গোটা অযোধ্যা নগরী কিন্তু এখন একটা উৎসবময়তায় ঋদ্ধ হয়েছে, উৎসবময়তায় পরিণত হয়েছে। তাই আমরা আনন্দ করব অবশ্যই। আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং পরম্পরাকে সঙ্গী করেই আমরা এই আনন্দ মুহূর্তের সাক্ষী হব। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে প্রত্যেক ঘরে রাম প্রদীপ জ্বালানোর জন্য। সেই ব্যাপারে কিছু বলুন। আসলে আমাদের উপনিষদে আমাদের ঋষিরা, আমাদের আচার্যরা বারবার যে কথাটি বলতে চেয়েছেন যে সঙ্গ ছদ্বং সংবদাধং সংব মনাংসিয়ানতম দেবা ভাগং যথা পূর্বে সং জানানা উপাসতে। মানে আমরা একসঙ্গে চলবো, এক কথা বলবো, আমাদের মনগুলি একভাবে গড়ব। বলছেন দেবগণ যেমন ভাগ করে হবি নেন, আমরাও সেইভাবে পরম ঐক্য লভিব। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পরম ঐক্যের কথাই তিনি বোঝাতে চেয়েছেন। কারণ সেদিন যদি আমরা সবাই মিলে গিয়ে অযোধ্যায় ভিড় করি, তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতে পারে। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন আমরা যাতে সেই রাম জ্যোতি প্রজ্বলন করি, অর্থাৎ এই উৎসবের সঙ্গে, এই উৎসবময়তার সঙ্গে আমরা একাত্মতা বোধ করা। সেই আমরা অযোধ্যায় থাকতে হবে বলে কথা নেই, ভারতবর্ষের যে প্রান্তেই আমরা থাকি না কেন, আমরা কিন্তু এই উৎসবের সঙ্গে, এই ঐতিহ্যের সঙ্গে, যে মুহূর্তে যে মৃগশিরা নক্ষত্রে 22শে জানুয়ারি যার শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আমরা যাতে এই মুহূর্তের সঙ্গে একাত্মতা বোধ করি, তার জন্যই কিন্তু আমাদেরকে যথাসম্ভব বাড়িতে থাকবার, সেই দিনটি বাড়িতে থেকে উৎসবের সঙ্গে একাত্ম হবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এবং অবশ্যই দূরদর্শনের পর্দায়ও কিন্তু সেই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। তাই আমরা যারা অযোধ্যায় যেতে পারছি না, তারাও কিন্তু ঘরে বসেই আমরা দেখতে পারবো। শুধু একাত্মবোধ না, এটার মধ্যে আমাদের ঐক্যতাও রিফ্লেক্ট করবে একদম। এবারে আমি জানতে চাইবো, আমরা ছোটবেলা থেকেই রাম, আমরা বলি যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, বা একজন আদর্শ রাজার ভূমিকায় আমরা শ্রীরামকে সব সময় দেখি। সেই শ্রীরামের জীবন বা জীবনধারা, তার আদর্শবোধ আমাদের ভারতীয় জীবনে কি প্রভাব ফেলছে? আজকে যদি সত্যি কথা আমরা যদি আমাদের লোক সংস্কৃতির দিকে তাকাই, যে আজও
শুধুমাত্র যে বাঙালি পটভূমিতে নয়, যে কোনো জনজাতির পটভূমিকাতেও রামায়ণ গান কিন্তু একটি বিশেষ বার্তা বহন করে। আজও বা সেই সময় দাঁড়িয়েও যখন শিক্ষার অগ্রসর হয়নি, গ্রামে গঞ্জে সেই পুঁথি পাঠ, হ্যাঁ, রামকথা পাঠ, রামচরিত মানস পাঠ, হ্যাঁ, এবং রামায়ণের কাহিনী, এগুলি কিন্তু লোকমুখে একটা গল্পের মাধ্যমে, যাত্রার মাধ্যমে কিন্তু মানুষের কাছে একটা প্রচারিত হতো। হ্যাঁ, শ্রীরাম শুধু আমাদের একজন মাইথোলজিক্যাল ক্যারেক্টার না, একদমই না, উনি আমাদের আমাদের জীবনের একটা অঙ্গ। মানে রামচন্দ্রের সঙ্গে যে একাত্মতা, বা এই যে বললাম যে রামকথা, রামায়ণ, এগুলি কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য বা পরম্পরা। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন মঞ্চ করে, আজকালকার মতো অত আধুনিক মাধ্যম তখন বের হয়নি, সে সময়ও মঞ্চ করে, এবং সত্যি কথা বলতে কি তখন কিন্তু মহিলা অভিনেত্রীরাও কম থাকতেন, পুরুষরা মহিলা সেজে সীতা দেবীর ক্যারেক্টার করতেন। তো এভাবে করে রাম চরিত্রকে নিজের জীবনে যাপন করতেন ভারতবর্ষ। তাই রাম এমন একটি চরিত্র, যে কথাটি বলছিলেন যে মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেছে। এই পিতার প্রতি যে শ্রদ্ধা বা পিতার প্রতি যে আনুগত্য, এবং একজন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাজা হিসেবে তার যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, কর্তব্যনিষ্ঠা, সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং সীতাদেবীর যে পাতিব্রত্য, এইগুলি একটিমাত্র চরিত্র নয়, এটি ভারতবর্ষের রিফ্লেকশন। আমাদের ভারতবর্ষ এখনও এই শ্রদ্ধাশীলতা বা আমাদের কি বলবো, এই যে পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে যাওয়া, বা আমাদের একজন আদর্শ সুশাসক হিসেবে আমরা রামচন্দ্রকে দেখছি, প্রজাবৎসল শাসক হিসেবে। তো সব কিছু মিলিয়ে রামচন্দ্র বা রামচন্দ্রকে কেন্দ্র করেই ভারতবর্ষের জীবনবোধ, ভারতবর্ষের সংস্কৃতি আবর্তিত হয়েছে কালে কালান্তরে। তাই রামচন্দ্রকে কেন্দ্র করে আমাদের আগামী প্রজন্ম যেভাবে করে পাশ্চাত্যের ভোগবাদী সংস্কৃতি আজকে আমাদের আগামী প্রজন্মকে গ্রাস করতে চলেছে, সবাই ওয়েস্টার্ন কালচারকে বেশি ফলো করছে। আজকালকার দিনে এই যে রেসপেক্ট বা আপনাদের বাবা মায়ের প্রতি কর্তব্য বা পরিবারের প্রতি কর্তব্য, বা আজকাল যারা নেতা, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এই রামচন্দ্র কিন্তু দেখিয়েছিলেন তার জীবদ্দশায় বা তাই রামচন্দ্রকে অনুসরণ করেই আমরা বিশ্বাস করি নতুন ভারত জাগ্রত হবে। ভারতবর্ষের আগামী প্রজন্ম আবারও ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা এবং কৃষ্টিকে লালন করতে পারবে। তাই রামচন্দ্র এবং রামায়ণ এবং এই অযোধ্যা অবশ্যই আমাদের মূল কেন্দ্র, যাকে ঘিরেই আবর্তিত হবে ভারতবর্ষের সংস্কৃতি এবং কৃষ্টি। এখন আমরা যদি একটু ইতিহাসের পাতা থেকে আমরা যদি বর্তমানে অযোধ্যা নগরীতে চলে আসি, ওখানে তো নিশ্চয়ই আরো বেশি সাজো রব, কারণ আগামী 22শে জানুয়ারি যে মূল অনুষ্ঠানটা, সেটাতে অযোধ্যা নগরী সেজে উঠবে। আমরা যেরকম জানি যে ছোটবেলা থেকে শুনে আসছি যে দীপাবলিতে শ্রীরাম অযোধ্যায় ফিরে এসেছিলেন বনবাস কাটিয়ে, তারপরে সবাই প্রদীপ প্রজ্বলন করেছিলেন। সেরকম ভাবে আজকে মনে হয়, আজকে বলছি 22শে জানুয়ারি, মনে হচ্ছে ওই দিনটাই রিকল করা হচ্ছে। তো আমি জানতে চাইবো, একটা বিশাল সুন্দর মন্দির স্থাপনা হয়েছে, তার স্থাপত্য শৈলী নিয়ে কিছু বলুন। এবং এই মন্দিরটি মূলত নগর স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি যিনি নির্মাণ করছেন তার নাম শ্রদ্ধার সঙ্গে আমাদের তার কথা বলতেই হয়। চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা, এই সোমপুরা পরিবার মূলত কিন্তু এই মন্দিরটি নির্মাণ করছেন। আপনারা সেই আমাদের বিরলা মন্দির যিনি নির্মাণ করেছেন, বা সোমনাথ মন্দির যিনি নির্মাণ করেছেন, সেই মূল মানুষটি কিন্তু চন্দ্রকান্ত সোমপুরা। একই প্যাটার্নের সেই নগর স্থাপত্য শৈলীতে মূলত এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। এবং তার উচ্চতা হচ্ছে 161 ফুট, লম্বায় হচ্ছে 360 ফুট এবং পাশে 255 ফুট। মূলত 2.7 একর জায়গা জুড়ে এই রাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। এবং সেখানে যে রামলালার মূর্তিটি প্রতিষ্ঠিত হবে সেটি 51 ইঞ্চি, শিশু রাম 51 ইঞ্চির একটি রামলালার মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা হবে। এবং তার পাশে একটি নগর বাগিচা বলে একটি সুন্দর একটি বাগান বা উদ্যান, সেখানে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ফুল আনা হবে এবং চন্দ্র সূর্য গ্রহ তারার অবস্থান অনুযায়ী সে বাগানে কিন্তু ফুলগুলিকে ফোটানো হবে ইত্যাদি নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে একটি আপনার সংগ্রহশালা থাকবে
যেখানে রামায়ণের বিভিন্ন দৃশ্যাবলী, দেশ বিদেশ থেকে পর্যটকরা আসবেন, রামায়ণের বিভিন্ন দৃশ্যাবলী দেখবেন। এবং তার পাশে কিন্তু শুধুমাত্র যে রামচন্দ্রের মূর্তি থাকবে তা নয়, সেখানে আপনার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সূর্য ইত্যাদি নানা মন্দির কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্র করে হবে। অবশ্য একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে আমাদের এই অযোধ্যা। আজকে যেভাবে করে আমরা উড়িষ্যা, পুরী, বৃন্দাবন, মথুরা বা ইত্যাদি জায়গায় অগণিত ভারতবর্ষের মানুষ এবং বিদেশ থেকে আসা পর্যটকরা ছুটে যান, সেদিক থেকেও কিন্তু অযোধ্যার এটা বিশাল প্রস্তুতি চলছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, যদি আমরা সেটা এই রাম মন্দির নির্মাণটাকে একটা প্রজেক্ট হিসেবেও দেখি, তাহলেও কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে অযোধ্যা নগরী অনেকটা আপলিফট হচ্ছে, প্লাস পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ব্যাপার হচ্ছে। সে নিয়ে আপনার কি মত? মানে প্রথমে আপনি যদি টিভির পর্দায় বা কোথাও দেখে থাকেন যে অযোধ্যার যে এয়ারপোর্টটি, সে একটি অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে। আমি দেখলাম খুব সুন্দর করে শ্রীরামের জীবন চরিত্র লেখা রয়েছে। তার এয়ারপোর্ট বলুন, বিমানবন্দর বলুন, বা তার যে রেল স্টেশন, অসাধারণভাবে নকশা মণ্ডিত সেই রেল স্টেশন। এর মধ্যে ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য বা রামায়ণ কথা, রামকথা ইত্যাদিকে মানে অসাধারণভাবে খোদাই করা হয়েছে। তাই সব কিছু মিলে সেখানে কিন্তু জীবন জীবিকার প্রশ্নে কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু অযোধ্যার এই মন্দির কিন্তু একটি বার্তা দেবে। এবং যে কথাটি আমাদের বারবার মনে হচ্ছিল যে এই মানুষের যে এখানে প্রচুর মানুষের প্রতিদিন আসবেন এবং একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে, এবং মানুষের থাকার যে বিভিন্ন হোটেল গড়ে উঠবে এবং বিভিন্ন সেই তীর্থস্থান, এবং প্রচুর মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, শ্রমজীবী মানুষ। মানে অযোধ্যার পুরো আর্থ সামাজিক পরিকাঠামোটাই কিন্তু বদলে যাচ্ছে আগামী আর 5 বছরের মধ্যেই। এই কিন্তু আর্থ সামাজিক পরিকাঠামোটা বদলে যাচ্ছে। অযোধ্যারকে আমরা এতদিন বইয়ের পাতায় দেখতাম, এখন কিন্তু অযোধ্যাকে আমরা সরাসরি চাক্ষুষ দেখতে পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনই যে প্রস্তুতি শুরু হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে, আপনারা জানলে বা আমরা অনেকেই জানতে পেরেছি যে নেপাল থেকে উপহার সামগ্রী আসছে। নেপাল হচ্ছে সীতা দেবীর যে জন্মস্থান, সেই নেপালের জনকপুর থেকে উপহার সামগ্রী আসছে আপনার এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। এরপর ছত্তিশগড়ের সে একটি জায়গা হচ্ছে, সেখানে রামচন্দ্রের বলা হয় মাতুলালয়, সে জায়গা থেকে প্রচুর উপহার আসছে। আমাদের তিরুপতির যে মন্দির, প্রায় 15 লক্ষ লাড্ডু তৈরি করা হয়েছে এই মানে রামলালার উৎসবের দিন এটা বিতরণ করবার জন্য। এবং উড়িষ্যা, উত্তরপ্রদেশ সরকার প্রতিটি সংশোধনাগারে যারা কয়েদি জীবনযাপন করছেন, তারা যাতে সেই সংশোধনাগারে বসে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখতে পারে, তার জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এটা সবচেয়ে দারুণ ব্যাপার। প্রায় 1 লাখের ওপর কয়েদিরা কিন্তু সরাসরি সেই অনুষ্ঠানটি সম্প্রচার দেখতে পাবে। এবং অনেকেই, সবাই যে ইচ্ছে করে ভুল করে তা না, অনেকে নানাভাবে সংশোধনাগারে তাদের যেতে হয়। তাদের মধ্যে হনুমান চালিসা বিতরণ করা হবে, এবং রামচন্দ্রের জীবন কাহিনী সম্বলিত বই বিতরণ করা হবে, যাতে তারা ভারতবর্ষের ইতিহাসকে, কৃষ্টিকে তারা জানতে পারে। এবং সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে 15 তারিখ থেকে। যদিও আমরা 22 তারিখ হব, 15 তারিখ কিন্তু মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে মানে অনেক জায়গাতেই আমি দেখছি এখন কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, 14 days to go, 15 days to go, 10 days to go, এরকম করে আসছে। তো এখন এই মুহূর্তে আমরা মানে অযোধ্যা নগরী কিরম আছে মানে অযোধ্যা নগরীতে যদি আপনি এই মুহূর্তে পৌঁছান, দেখবেন সকলের কপালে জয় শ্রীরাম লেখা তিলকে ছেয়ে গেছেন। সেই বাচ্চা, বৃদ্ধ থেকে শুরু করে সকলেই এইভাবে তারা কপালকে অঙ্কন করছেন। এবং সেই আপনার উনি হচ্ছেন অশোক বানসালি, যিনি গোলাপে মানে গোলাপি রঙের গোলাপে রামচন্দ্রের ছবি একটি অসাধারণভাবে প্রিন্ট করে সেই গোটা অযোধ্যা নগরীতে সেখানে লাগাচ্ছেন। মানে পুরো গোলাপের মধ্যে গোলাপি রঙের গোলাপ থাকবে, তার মধ্যে রামচন্দ্রের ছবি থাকবে। এরকম লক্ষ লক্ষ গোলাপে পুরা অযোধ্যা নগরীকে সাজানো হচ্ছে। এবং যিনি এই রামলালার প্রতিমা নির্মাণ করছেন, তার নাম হচ্ছেন যে অরুণ যোগীরাজ। তিনি মূলত কর্ণাটকের মাইসোরের, তিনি একজন অসাধারণ ভাস্কর্য শিল্পী।
তার হাতেই এই 51 ইঞ্চির এই রামলালা তৈরি হচ্ছে রাম মন্দিরে। কিন্তু কাজটা শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে, মানে মকর সংক্রান্তির দিন থেকে। প্রথমে কিন্তু একটা প্রস্তুতি ছিল যে মকর সংক্রান্তির দিন উদ্বোধন হবে, কিন্তু মকর সংক্রান্তি থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম দিন রামলালার মূর্তিকে সেখানে বসানো হবে এবং 16 তারিখ রামলালার অভিষেক হবে এবং 17 তারিখ হবে রামলালাকে নিয়ে নগর পরিক্রমা বা শোভাযাত্রা। 18 তারিখ সেই রাম মন্দিরে বাস্তু পূজা এবং বরুণ দেবতা পূজা, মাতৃকা পূজা এবং ইত্যাদি যে পারিপার্শ্বিক পূজাগুলি 18 তারিখ হবে। আর 19 তারিখে যজ্ঞকুণ্ড স্থাপন হবে অযোধ্যায়। এবং সাধারণভাবে আমরা যেভাবে অগ্নি প্রজ্বলন করি সেভাবে নয়, বিশেষ পদ্ধতিতে কোনো ধরনের দেশলাইয়ের ব্যবহার না করে বিশেষ পদ্ধতিতে সে অগ্নি প্রজ্বলন করা হবে। এবং তার পরের দিন হবে আপনার প্রায় 88 কলস সারা ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে এই পুণ্য বাড়ি সংগ্রহ করা হচ্ছে। গয়া, গঙ্গা, গোমতী, বিভিন্ন জায়গা, বেনারস ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের যতগুলি পূত পবিত্র নদ নদী রয়েছে সমস্ত নদ নদীর জল আনয়ন করা হচ্ছে। সেই জল দ্বারা 88 কলস জল দ্বারা সেই মন্দিরটি ধৌত করা হবে। এবং তার পরের দিন আবার যজ্ঞের বিশেষ মানে আচার অনুষ্ঠান হবে। এবং তার পরের দিন মানে 22 তারিখ সময়টা হচ্ছে 12:29 থেকে 12:30 দুপুর মৃগশিরা নক্ষত্রে এবং আপনার প্রায় 880 সেকেন্ডের মধ্যে 88 সেকেন্ডের মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। এটিও কিন্তু অসাধারণ পরিকল্পনা করা হয়েছে। এই যে রামলালার চোখটি বেঁধে দেওয়া হবে, আচ্ছা, রামলালাকে নিয়ে আসা হবে এবং একটি স্বর্ণ মুদ্রায়, সেই স্বর্ণ মুদ্রায় আপনার ঘৃত দ্বারা রামলালার চক্ষু ফোটানো হবে। এবং সেই সময় ভারতবর্ষের 5 জন মানুষ সেই রামলালার মন্দিরে অবস্থান করবেন। একজন হচ্ছেন আমাদের দেশ বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আমাদের আনন্দবেন জি, উনি আমাদের মহিলার প্রতিনিধিত্ব করবেন, আনন্দবেনজি। এবং থাকবেন আমাদের উত্তরপ্রদেশের যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, থাকবেন আমাদের রাষ্ট্রীয় সেবক সংঘের যে মোহন ভাগবতজি, এবং যে প্রধান যে সত্যেন্দ্র দাস, এই মূল মন্দিরের কিন্তু প্রধান পুরোহিত রাম মন্দিরের, তিনিও থাকবেন। সে ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী হবেন। প্রায় 2100 কিলোগ্রাম একটি ঘণ্টা আনয়ন করা হচ্ছে, হ্যাঁ। এবং একটি ধূপকাঠি সে থাকছে নাকি 180 ফুট উচ্চতায়, আর দুঃখিত 108 ফুট উচ্চতা, 8 ফুট উচ্চতার ধূপকাঠি থাকছে। তো সব মিলিয়ে এবং আরও অন্যান্য যে প্রস্তুতি, এবং সেই শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য এবং কোনো ধরনের শ্রমিক নিয়োগ করতে হচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে, আমরা জানলে খুশি হবেন যে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছেন। তারা অযোধ্যা নগরীকে সংস্কারের কাজে হাত দিয়েছেন। তারা নিজেরাই মন্দির মানে সারা অযোধ্যাকে পরিষ্কার করবার জন্য কাজকর্ম ফেলে, অফিস কাদারত ব্যবসা বাণিজ্য ছেলে তারা অযোধ্যায় পৌঁছে গিয়েছেন যে রাম ফিরবেন ঘরে। তার জন্য এই যে প্রস্তুতি, এই যে আবেগ, আমাদের রামচন্দ্র ঘরে ফিরবেন, তাকে কেন্দ্র করে ভারতবাসীর যে আবেগ, সে আবেগকে কিন্তু আপনি কোনো পরিভাষা দ্বারা বোঝানো যাবে না। শ্রীরামচন্দ্র আমাদের কাছে একটু আগে যেটা বললাম, উনি আমাদের ইমোশন, একদমই উনি একদম মাইথোলজিক্যাল ক্যারেক্টার হিসেবে আমরা ওনাকে একদমই দেখি না। তাই জন্যই ওনার জন্য অযোধ্যা নগরী এইভাবে সেজে উঠছে। আর শুধু অযোধ্যা কেন, প্রতিটা ভারতবাসীর মনে একটা ফেস্টিভিটির ব্যাপার চলে এসছে। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে রাম মন্দিরের ব্যাপারটা আমাদের ভারতীয় কৃষ্টি ও দর্শনের একটা অনবদ্য বার্তা বহন করে, সেটা কি? দেখুন, ভারতবর্ষের কৃষ্টি বারবার করে বা ভারতবর্ষের যে পরম্পরা বা সংস্কৃতি, এর সঙ্গে কিন্তু আমাদের যে সুশাসক বললে আমরা রামচন্দ্রকে বুঝি, প্রজাবৎসল শাসক। একজন মানুষকে অবশ্যই আদর্শবাদী হতে হবে। তো আদর্শবাদীর প্রধান চরিত্র শ্রী রামচন্দ্র। সেটা আমার মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রামচন্দ্র হচ্ছেন একজন আদর্শ প্রজাবৎসল শাসক।
এবং তার সঙ্গে তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হচ্ছে, যে সুপ্রিম পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব, তার কাছে লোভ নেই, তার কাছে হিংসা নেই, পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছর বনবাসে যেতে পারেন। এমন একটি অনেস্টি, লয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। একজন রাজা হতে গেলে রাজাকে সর্বপ্রথম ত্যাগী হতে হবে, যা শ্রী রামচন্দ্র তার জীবন দিয়ে দেখিয়েছেন। তার পিতার প্রতি তাকে শ্রদ্ধাশীল হতে হবে, রাজত্ব ত্যাগ করতে হবে প্রজাদের জন্য, এটি রামচন্দ্রের জীবন বোধে আমরা পাই। এবং তিনি তার সকল ভাইদের প্রতি, মায়েদের প্রতি তার যে দায়বদ্ধতা, দায়িত্ববোধ, এবং তার স্ত্রীর প্রতি তার যে শ্রদ্ধা বা তার যে ভালোবাসা এবং অন্যান্য বিষয়গুলি রামচন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু আমাদের জনজীবনে বারে বারে প্রতিফলিত। শুধুমাত্র ভারতীয় জীবনবোধে নয়, ভারতবর্ষের প্রান্তিক অঞ্চলের মানুষও কিন্তু আজও রামকথায় তারা বাস করেন, তারা যাপন করেন। রামকে, রাম বলছেন, রাম লালাকে নিয়ে তারা যাপন করেন। তাই রামচন্দ্রকে কেন্দ্র করে আজকে আমাদের নতুন প্রজন্ম যেভাবে পাশ্চাত্যের ভোগবাদী উগ্র যে অপসংস্কৃতিতে তারা ধাবমান হচ্ছে, এই যে ছুটে চলছে, এই যে আত্মকেন্দ্রিকতা, এই যে ভোগ সর্বস্বতা, তার থেকে যদি ভারতবর্ষের নিজস্ব কৃষ্টিতে ফিরে আসতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনে একটা অসম্ভব একটা ভয়ানক পরিণতি হবে আমাদের আগামী প্রজন্ম। ভবিষ্যৎ কালো হয়ে যাচ্ছে। তো ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু, আমি সেটাই জিজ্ঞেস করতাম আপনাকে, যে আপনার কি মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শ্রীরামের মতাদর্শে কি করে অনুপ্রাণিত করা? অবশ্যই আমাদের বারবার আমাদের যে কৃষ্টি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে উপনিষদ, আমাদের যে বেদ বেদান্ত, আমাদের রামায়ণ মহাভারত, আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে শেখাই না। হ্যাঁ, সেটাই। আমরা ছোটবেলায় কিন্তু সেটা একদম ম্যান্ডেটরি ছিল। ইনফ্যাক্ট অনেক স্কুলের সিলেবাসেও কিন্তু সেটা ছিল। ছোটবেলায় আমি স্কুলে পড়েছি, মানে ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, এগুলো স্কুলে ছিল। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আমরা প্রায় দেখিই না, মানে অনেক বাচ্চারা ডিটেলসে কিছু জানেই না রামায়ণ মহাভারত সম্পর্কে। অ্যাকচুয়ালি আমরা যদি এই বিষয়গুলি না জানাই আমাদের আগামী প্রজন্মকে, মানে রামচন্দ্র কোনো রাজনৈতিক ইস্যু নন, রামচন্দ্র কোনো ব্যক্তির তান্ত্রিক বিষয় নয়, রামচন্দ্র ভারতবর্ষের প্রাণ বা ভারতবর্ষের শেকড় যদি আমরা কোথাও খুঁজে পাই, তা অবশ্যই রামায়ণ, রামচন্দ্র এবং অযোধ্যাকে কেন্দ্র করে। তাই এই বিষয়গুলি সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে অনেক বেশি করে জানাতে হবে। তাকে ভারতবর্ষের কৃষ্টি যদি না জানাই, আগামী দিনে তো ভারতবর্ষের আমাদের এত প্রাচুর্যতায় পূর্ণ, আমাদের দেশে আর্যভট্ট, বরাহমিহির থেকে শুরু করে সব দিক থেকে মৈত্রী, অপালা, গার্গীদের মতন মহীয়সীরা আমাদের দেশে জন্মেছেন। আমার মনে হয় না আজকের প্রজন্মের ছেলে মেয়েরা তাদের নাম পর্যন্ত জানে। আমাদের এই যে মৈত্রী, অপালা, তাদের কথা বেশি বেশি করে, আমাদের আদর্শের কথা বেশি বেশি করে তাদেরকে জানাতে হবে। কারণ তারা যত বেশি ভারতবর্ষের রামায়ণ, মহাভারত, বেদ বেদান্ত, উপনিষদ এগুলি জানবে, শঙ্করাচার্যকে জানবে, তারা তত বেশি সমৃদ্ধ হবে। তাই অযোধ্যাকে কেন্দ্র করে নতুন ভারত তৈরি হোক। আমরা আশা করব অযোধ্যাকে কেন্দ্র করে তার যে আর্থ সামাজিক ব্যবস্থার যেভাবে পরিবর্তন হবে এবং উন্নত হবে, এবং মনোজগতেও আমাদের আগামী প্রজন্মের মনোজগৎটাকেও অনেক বেশি প্রশস্ত করুক। এবং সেই সঙ্গে অযোধ্যাকে কেন্দ্র করে দেশ বিদেশের একটি পর্যটন কেন্দ্র হবে। সেই পর্যটন কেন্দ্র মানুষের কর্মসংস্থান হবে। তো সব মিলিয়ে আগামী ভারতবর্ষের প্রাণ কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিন্তু এই অযোধ্যা। তাই এই বিষয়গুলি, এই বার্তাগুলি যাতে আমরা পৌঁছে দিতে পারি যে রামচন্দ্র কোনো একটি ক্যারেক্টার নয়, শুধুমাত্র একটি ধর্মীয় পুরুষ নয়, আধ্যাত্মিক পুরুষ নন। রামচন্দ্র এমন একটি চরিত্র, রামচন্দ্রকে যত বেশি জানা যাবে তত বেশি করে ভারতবর্ষের কৃষ্টিকে, ভারতবর্ষের পরম্পরাকে আমরা অনুধাবন করতে পারবো। তাহলে মনে হয় এই উৎসবগুলির, এই উৎসবময়তার সার্থকতা। তা আমি আরেকটি কথা বলতে চাই যে আশাটি আমাদের প্রধানমন্ত্রী বারবার করে বলেছেন যে অনেকেই আমাদের মধ্যে একটা হুল্লোড়ে আবেগ কাজ করে, যে অনেকে আমরা হয়তো
হুটোপাটি করে 22 তারিখ আমরা অযোধ্যামুখী হতে চাইব, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারে বিনীতভাবে দেশবাসীর কাছে প্রার্থনা জানিয়েছেন আমরা যাতে কোনোভাবেই সেদিন হুটোপাটি করে আমরা মানে অযোধ্যায় না পৌঁছাই, কারণ প্রচুর ভিড় হবে, অনুষ্ঠান যাতে কোনোভাবেই বিশৃঙ্খল না হয়। তা আমরা যে যেখানেই থাকবো আমরা এই অনুষ্ঠানের সঙ্গে একাত্মবোধে থাকবো এবং আমরা অবশ্যই এই রামদীপ প্রজ্বলন করব, রাম জ্যোতি প্রজ্বলন করে এই সত্যের সঙ্গে, এই ভবিতব্যের সঙ্গে আমরা একাত্ম হব এবং আগামী দিনকে এই আলোকবর্তিকা, আমার মনে হয় 22শে জানুয়ারি একটি আলোকবর্তিকা আমাদের সামনে, মানে আমরা বলি না তমসোমা ইয়াতির্গময় অসতোমা সদ্গময় তমসোমা ইয়াতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময় আবিরাবির্ময়েধি। তাই আমাদের যে সমস্ত অন্ধকার, জড়তা, মালিন্য, কলবুশ সেগুলি দূর করে এই আলোকের দেদীপ্যমান কিরণে, রামচন্দ্র হচ্ছেন একজন আলোকিত চরিত্র, আলোকিত পুরুষ, পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জিতে, এই পজিটিভ ভাইবে আমরা সম্পৃক্ত হই, কারণ সম্পৃক্ততার চাইতে আমরা শুধুমাত্র আচরণে নয়, আমাদের যাপনে শুধুমাত্র আমরা প্রদীপ জ্বালালেই চলবে না, আমাদের যাপিত জীবনে যাতে রামচন্দ্রকে অনুসরণ করতে পারি, যাপিত জীবনে যাতে অযোধ্যাকে আমরা আমাদের হৃদয়ে মননে যাতে সন্নিবেশন করতে পারি, তাহলেই মনে হয় এই উৎসবগুলির সার্থকতা হবে। এভাবে করেই আমরা এগিয়ে যাই, দেখা যাক কতটা কি হয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য, আর এত ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আসলে আমাদের জীবনে কোন জায়গায় রয়েছেন। আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও বলতে চাই, উনি যেটা বললেন, আমি সবসময় বারে বারে যেটা বলে আসছি, শ্রীরামচন্দ্র কোনো আমাদের মাইথোলজিক্যাল ক্যারেক্টার নন, তিনি আমাদের জীবনের একটি অঙ্গ, যেটা আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে আছেন, এবং ওনার জীবনের যে জীবনাদর্শ সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে বিদেশে আমার মনে হয় প্রচারিত হওয়া দরকার। কারণ উনি যে আদর্শ মতাদর্শ ফলো করতেন তার যদি অল্প অংশ আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে নবজাগরণ ঘটাতে পারবো, আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে না এবং আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারবো, যেটা আজকের দিনে আমাদের খুব দরকার। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। সকলে ভালো থাকবেন।